আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো সেখানে ইতিহাস বইয়ে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ আর অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই অধ্যায়টি রয়েছে। আজকে আমরা এই অধ্যায় থেকে পড়ার চেষ্টা করব। পৃথিবীতে মানুষের টিকে থাকার ইতিহাস কত পুরনো তা সঠিক করে জানা যায় না। বাংলা অঞ্চলও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে আজ থেকে 10,000 বছর আগে যে বাংলা অঞ্চলে মানুষ ছিল সেই প্রমাণ আমরা পেয়েছি। পাথরের যুগে ব্যবহৃত হাতিয়ারের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। আজকের অধ্যায়ে আমরা বাংলা অঞ্চল এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবন সম্পর্কে জানব। এটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের ইতিহাস জানতে হলে সেই মানুষের সকল রকমের কাজকর্ম সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। একটু খেয়াল করলেই দেখতে পাবে আমাদের আশেপাশে যত মানুষ আছে তারা প্রায় সকলেই কোনো না কোনোভাবে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত। মানুষের অধিকাংশ কাজের ওপরই অর্থনীতি রয়েছে গভীর সংযোগ আর প্রভাব। আচ্ছা, এখানে একটা বক্সের ভেতরে লেখা আছে, চলো পড়া যাক। বিশিষ্ট ইতিহাসবিদ ইরফান হাবিব সহ আরো অনেকের গবেষণার সূত্র ধরে জানা যায়। বিশিষ্ট একজন ইতিহাসবিদের নাম দেয়া আছে, নামটি কি? ইরফান হাবিব। বিশিষ্ট ইতিহাসবিদের নামটা কি? ইরফান হাবিব। এখানে আমরা দাগাইনি বিশিষ্ট ইতিহাসবিদ ইরফান হাবিব সহ অনেকের গবেষণার সূত্র ধরে বলা যায় কোনো একটি পণ্যের উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগ করার যে রীতিনীতি তা নিয়ে আলোচনার নামই অর্থনীতি। অর্থনীতি কি? অর্থনীতি আসলে কি? কোনো একটি পণ্যের উৎপাদন, তারপর সেটা বিনিময় করতে হবে, সকলের ভিতরে বণ্টন করতে হবে এবং ভোগ, আমরা ভোক্তারা যে ভোগ করি, এই পুরো রীতিনীতিটাকে নিয়ে যে আলোচনাটা হয় তার নামই অর্থনীতি। আবার দেখো, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য মূলত এই তিনের সমন্বয়ে গড়ে ওঠে মানুষের অর্থনৈতিক জীবন। কি কি আছে এখানে? কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য মূলত এই তিনের সমন্বয়ে গড়ে ওঠে মানুষের অর্থনৈতিক জীবন। তারপরে কি আছে দেখো, কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে একদল মানুষ হাজার বছরের ধারাবাহিকতায় অর্থনৈতিক জীবন গঠন ও রূপান্তরের যে বিপুল অভিজ্ঞতা অর্জন করে তার কালানুক্রমিক বিবরণ পাওয়া যায় অর্থনৈতিক ইতিহাসের আলোচনায়। কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে একদল মানুষ হাজার বছরের ধারাবাহিকতায় অর্থনৈতিক জীবন গঠন ও রূপান্তরের যে বিপুল অভিজ্ঞতা অর্জন করেন তার কালানুক্রমিক বিবরণ পাওয়া যায় ইতিহাসের আলোচনায়। আচ্ছা, তারপরে এখানে অনুসরণে কি আছে? চারপাশে কত মানুষ, আমাদের কত বিচিত্র তাদের পেশা। কেউ চাষাবাদ করেন, কেউ চাকরি করেন, কেউ রিক্সা চালান, কেউ জামা তৈরি করেন, কেউ খাবার তৈরি করেন, কেউ দোকানে বসে মনোহারী পণ্য বিক্রি করেন। এই সবই হচ্ছে মানুষের অর্থনৈতিক কাজ। চলো আমরা আমাদের পরিচিত সেরকম আরো কিছু পেশার নাম লিখি। আচ্ছা, এখানে নিচে পেশার নাম লিখতে বলছে আর কাজের বর্ণনা। ধরো তোমরা লিখলে যে জেলে, জেলে কি করে? পেশা লিখলে জেলে, কাজের বর্ণনা কি? মাছ ধরে। তারপরে ধরেন কৃষক, কৃষক কি করে? চাষাবাদ করে। তারপরে ধরেন রিক্সা চালক বা দর্জি, দর্জি কি করে? কাপড় সেলাই করে। আচ্ছা, তারপরে দেখা যাক, আমরা সকলেই জানি যে আজ থেকে হাজার বছর আগে মানুষ চাষাবাদ জানতো না মুদ্রা বা টাকার ব্যবহার, ঘরবাড়ি নির্মাণ করতেও জানতো না। আজকের মতো বড় বড় হাট বাজার ছিল না। মানুষ তখন ছোট ছোট দল বা গোত্র গঠন করে একসাথে বসবাস করত। নদী থেকে মাছ, বন জঙ্গল থেকে বিভিন্ন পশু পাখি শিকার এবং ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত। এই শিকার এবং সংগ্রহও কিন্তু মানুষের, তারপরে কি আছে দেখো, মানুষের অর্থনৈতিক কাজের মধ্যে পড়ে। সুতরাং আমরা বলতেই পারি মানুষের ইতিহাস যতখানি প্রাচীন, মানুষের অর্থনৈতিক জীবনের ইতিহাস ঠিক ততখানি প্রাচীন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে বাংলা অঞ্চল ও বাংলাদেশের 1300 সাল অব্দ
বা সাধারণ অব্দ পর্যন্ত একটা মানচিত্র দেওয়া আছে। যেমন এখানে পদ্মা নদী, এখানে তারপরে আছে ভাগীরথী নদ, এখানে মহাস্থানগড়, পোন্দ্র, যমুনা নদী, ওয়ারী বটেশ্বর, ময়নামতি, চট্টগ্রাম, তারপরে আছে পাণ্ডু রাজার ঢিবি। কি আছে? পাণ্ডু রাজার ঢিবি। আমরা একটু পরে এই পাণ্ডু রাজার ঢিবি সম্পর্কেও পড়বো। এখানে আছে ব্রহ্মপুত্র নদ, এখানে আবার বঙ্গোপসাগর। আচ্ছা, তারপর এখানে আরেকটা কি আছে দেখো, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিনটা দেশের মানচিত্রের ভিতরে আমাদের এই যে বাংলাদেশটা কত ছোট। আচ্ছা, লাল কালিতে প্রাকৃতিক সীমানা বেষ্টিত বাংলা অঞ্চলের আনুমানিক সীমানা দেখানো হয়েছে, মানে বঙ্গোপসাগর সহ এই পুরাটা জুড়ে বাংলাদেশ। তাহলে আমাদের হয়তো দেখা যাচ্ছে যে ভারতের ভেতরেও কিছুটা অংশ বাংলাদেশের রয়ে গেছে। ওকে, ফাইন। বাংলা অঞ্চল, বাংলাদেশ প্রাচীন বাংলা অঞ্চল ও বাংলাদেশের প্রাচীন যুগ 1300 সাল বা সাধারণত পর্যন্ত বাংলা অঞ্চলের প্রধান প্রধান জনবসতি, বন্দর ও নগরগুলির অবস্থান মানচিত্রে দেখে নেওয়া যায়। এটা আমরা মানচিত্রে দেখলাম, ঠিক আছে। তারপর অর্থনৈতিক কাজের মধ্যে পড়ে কি কি? সুতরাং আমরা বলতে পারি মানুষের ইতিহাস যতখানি প্রাচীন, মানুষের অর্থনৈতিক জীবনের ইতিহাস ঠিক ততখানি প্রাচীন। আর এই অর্থনৈতিক ইতিহাসের পাঠের মাধ্যমে পৃথিবীতে মানুষের টিকে থাকার লড়াই, ধীরে ধীরে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন, তারপরে সভ্যতা নির্মাণ সহ সকল কিছুই বর্ণনা করা সম্ভব। আজকের এই অধ্যায়ে আমরা জানবো কি, প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় বাংলা অঞ্চলে মানুষ কিভাবে শিকার ও সংগ্রহ ভিত্তিক অর্থনীতি থেকে শিল্প, কৃষি, ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটিয়েছে। প্রাকৃতিক এবং মানুষের সৃষ্ট নানা প্রতিকূলতা, বাধা বিপত্তির পথ পেরিয়ে ধীরে ধীরে একটি ভারসাম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থার দিকে অগ্রসর হয়েছে। তারপরে দেখো সভ্যতা। আচ্ছা, তারপরে 1971 সালে বাংলা অঞ্চলের পূর্বভাগে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতা অর্জনের মাত্র 50 বছরের মধ্যে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যেই সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। তারপরে কি আছে, অর্থনৈতিক ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব। বাংলা অঞ্চল এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবন গঠন ও রূপান্তরের এই আলোচনা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বাংলা ছিল জল জঙ্গলে বেষ্টিত ভূখণ্ড। বাংলা কি ছিল? জল জঙ্গলে বেষ্টিত ভূখণ্ড। সুপ্রাচীন কাল থেকে এখানে নানান ধারার মানুষ এসে বসতি স্থাপন করেছে। ঝড়, তুফান, বন্যা প্রভৃতি নানান রকমের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই মানুষ কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিক জীবন গঠনের চেষ্টা করেছে। তারপর কি আছে, বাংলার ভূমি ছিল খুবই উর্বর। হ্যাঁ, এটা কথা কিন্তু এটা সত্যি, আমাদের বাংলার ভূমি প্রাচীন কাল থেকে খুব উর্বর ছিল। অসংখ্য নদ নদী ছড়িয়েছিল এর সমস্ত ভূভাগ জুড়ে। জলের এই অবাধ প্রবাহ চাষের জমিতে সেচের কাজে সহায়ক ছিল। এখানে প্রচুর পরিমাণে শস্য উৎপাদিত হয়। কি উৎপাদিত হয়? শস্য উৎপাদিত হয়। নদী ও সমুদ্রের সুবিধার কারণে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে এখানে বাণিজ্য করতে আসার সুযোগ পায়। কৃষি ও বাণিজ্যের বিকাশের সাথে সাথে শিল্পের বিকাশও ঘটে। কৃষি ও বাণিজ্যের বিকাশের সাথে সাথে আরও একটা বিকাশ ঘটে, সেটা কি? শিল্পের বিকাশ। আচ্ছা, এখানে আমাদের কি আছে? কৃষি অর্থনীতি আছে। কৃষি অর্থনীতি। বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাবের কথা ষষ্ঠ শ্রেণীতে পাঠ করেছি। সেখানে পাণ্ডু রাজার ডিভির কথা আমরা জেনেছি। মনে আছে নিশ্চয়ই তোমাদের। আচ্ছা, পাণ্ডু রাজার ডিভির কথা তোমরা কি জেনেছিলে? আমার ক্লাসটি যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে যেসব নিদর্শন পাওয়া যায় তা থেকে নিঃসন্দেহে বলা যায় যে আজ থেকে প্রায় 3500 বছর পূর্বে পাণ্ডু রাজার ঢিবিতে একটি কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল। কিসের বিকাশ ঘটেছিল পাণ্ডু রাজার ঢিবিতে? তাও কত আগে? আজ থেকে প্রায় 3500 বছর পূর্বে পাণ্ডু রাজার ঢিবিতে একটি কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল। এই ঢিবির নিকটে মহেশদল নামে অন্য একটি প্রত্নক্ষেত্রে পাওয়া গিয়েছে একটি শস্যাগারের ধ্বংসাবশেষ। কি নামে একটি? এই ঢিবির নিকটে মহেশদল নামে একটি
প্রত্নক্ষেত্রে পাওয়া গিয়েছে একটি শস্যাগারের ধ্বংসাবশেষ। শস্যাগারে প্রাপ্ত ধানের কিছু দানা নিয়ে, মানে এই যে মহিষদল নামে একটি প্রত্নক্ষেত্রে যে শস্যাগার পাওয়া গেছে, সেই শস্যাগারে প্রাপ্ত ধানের কিছু দানা নিয়ে কার্বন 14 নামে একটি পরীক্ষা চালানো হয়। কার্বন 14 নামে একটি পরীক্ষা চালানো হয়। পরীক্ষা থেকে জানা যায় শস্যাগারে পাওয়া ধানের এই দানাগুলির বয়স 3500 বছর। মাই গড! তার মানে 3500 বছর আগেও মানুষ শস্যাগারে ধান রাখতো, কি তাই না? তাহলে কি 3500 বছর আগেও কি করতো মানুষ? শস্যাগারে ধান রাখতো। শুধু কি এখনই মানুষ সংরক্ষণ করে? না, আগেও মানুষ সংরক্ষণ করছে, নাহলে তো আমরা জানতেই পারতাম না যে আগেও এরকম ধানের কিছু ছিল। ওকে, নেক্সটে যাই। এইসব নিদর্শন থেকে সহজেই অনুমান করা যায় 3.5 বা 4000 বছর আগেই বাংলার মানুষ ধান জাতীয় শস্যের উৎপাদন প্রক্রিয়া জানতো এবং তার সংরক্ষণের জন্য তারা শস্যাগারও ব্যবহার করত। রাইট। এইরকম আরও একটি শস্যাগারের উল্লেখ পেয়েছি আমরা মহাস্থানগড়ে প্রাপ্ত শিলালিপিতে। আমরা কোন শিলালিপিতে পেয়েছি? মহাস্থানগড়ে প্রাপ্ত শিলালিপিতে। হ্যাঁ, ঠিকই ধরেছ। প্রাক সাধারণ অব্দ 3য় শতকের মহাস্থান ব্রাহ্মী লিপির কথাই বলছি। কি? প্রাক সাধারণ অব্দ 3য় শতকের মহাস্থান ব্রাহ্মী লিপির কথাই আমরা বলছি। নাম কি? মহাস্থান ব্রাহ্মী লিপি। কত অব্দ? প্রাক সাধারণ অব্দ 3য় শতকের। বাংলা অঞ্চলে এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে প্রাচীন এই লিপি থেকে আরও জানা যায়। তাহলে তোমাদেরকে আমি আরও একটা কোশ্চেন করতে পারি, বাংলা অঞ্চলে এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে প্রাচীন লিপি কোনটি? অ্যান্সার কি হবে? ব্রাহ্মী লিপি। বা জানা যায় কি ব্রাহ্মী লিপি থেকে? সেই অঞ্চলে সেই সময় ধান, তিল, সরিষার মতো খাদ্যশস্য উৎপন্ন হতো। কি কি উৎপন্ন হতো? ধান, তিল, সরিষার মতো বিভিন্ন খাদ্যশস্য উৎপন্ন হতো। আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে কি কি খাদ্যশস্য উৎপাদন হতো বলে ওই ব্রাহ্মী লিপিতে লেখা ছিল, তাহলে তোমরা আমাকে কি অ্যান্সার দেবে? ধান, তিল, সরিষার মতো বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন হতো। ওকে, তারপরে দেখো চৈনিক পর্যটক সুয়াংজান অর্থাৎ হিউয়েনসাং। এখন এখানে আরেকটা প্রশ্ন করতে পারে, চৈনিক পর্যটক সুয়াংজানের অপর নাম কি? তাহলে কি হবে? হিউয়েনসাং এর বিবরণী এবং 11 শতকে লেখা রামচরিতম কাব্য থেকে জানা যায়। হিউয়েনসাং এর একটা বিবরণী আছে এবং 11 শতকে লেখা রামচরিতম কাব্য থেকে জানা যায় বাংলা অঞ্চলের উত্তর পূর্ব দিকে, কোন দিকে? উত্তর পূর্ব দিকে সেই সময় প্রচুর পরিমাণে কাঁঠাল এবং আখ উৎপাদন হতো। কি উৎপাদন হতো? প্রচুর পরিমাণে কাঁঠাল এবং আখ উৎপন্ন হতো। তাহলে চৈনিক পর্যটনের কোন কাব্য থেকে জানা যায় যে কাঁঠাল এবং আখ উৎপাদন হতো? রামচরিতম কাব্য থেকে। কোন অঞ্চলে প্রচুর পরিমাণে কাঁঠাল এবং আখ উৎপাদন হতো? বাংলা অঞ্চলে। প্রাচীনকালে বাংলা অঞ্চলে গুরুত্বপূর্ণ কৃষিপণ্য ছিল এগুলো। আচ্ছা, তারপরে দেখো প্রাচীনকালের বাংলা অঞ্চলের কৃষির কথা জানা যায় এমন অনেক উৎস এখন ইতিহাসবিদদের হাতে রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তাম্রশাসন। বাংলা অঞ্চলের রাজা ওয়েট এটি গুরুত্বপূর্ণ উপাদান কি? তাম্রশাসন। এখন আমাদের জানতে হবে এই তাম্রশাসনটা আবার কি, তাই না? একটু অদ্ভুত নাম। আচ্ছা, বাংলা অঞ্চলের রাজা বা শাসকগণ যখন কাউকে কোনো জমি দান করতেন, কি দান করতেন? জমি দান করতেন, সেই দানের দলিল হিসেবে একটি তাম্রশাসন জারি করতেন। আবার কি বলছো? জমি ক্রয় বিক্রয়ের সময়ও এই দলিল জারি করা হতো। তার মানে যখন বাংলার রাজারা বা শাসকগণ কাউকে জমি দান করতেন বা জমি ক্রয় বিক্রয় করতেন, তখনও এই তাম্রশাসন জারি করা হতো, মানে একটা সিন্ডিকেটের মতো। আচ্ছা, যাই হোক, ইতিহাসবিদ নিহার রঞ্জন রায়, শাহানারা হোসেন আর রিয়াসুকে ফুরুই বাংলা অঞ্চলের প্রাচীনকালের অনেকগুলো তাম্রশাসন নিয়ে গবেষণা করেছেন। আমি তোমাদেরকে অবশ্যই এখান থেকে প্রশ্ন করব, তাম্রশাসন নিয়ে গবেষণা করেছেন এমন 3 ইতিহাসবিদের নাম লিখো। কারণ এখানে মাত্র 3টে নাম দেওয়া আছে, তাহলে আমি তোমাদেরকে 3টাই লিখতে দিব। তোমরা কি লিখবে? উত্তরে নিহার রঞ্জন রায়, শাহানারা হোসেন এবং রিয়াসুকে ফুরুই।
আচ্ছা, তারপর কি আছে, তাম্র শাসন গবেষণা শাসনগুলো বিশ্লেষণ করে সেই সময়ে কৃষি সম্পর্কিত নানান ধরনের তথ্য তারা আবিষ্কার করেছেন। এছাড়া অর্থনৈতিক ইতিহাসবিদ রণবীর চক্রবর্তী বাংলার অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে বিস্তর গবেষণা, নতুন নতুন আহ, অনেক তথ্য বাংলার অর্থনৈতিক ইতিহাসে যুক্ত করেছে। একটা বক্সে কি দেওয়া আছে দেখো, সপ্তম থেকে একাদশ শতকের তাম্র শাসনগুলোতে যেসব কৃষি পণ্যের নাম পাওয়া যায় তার মধ্যে আম, মহুয়া, পান, সুপারি, নারিকেল, কলা, ডালিম, খেজুর, তুলা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এই বক্সটা কিন্তু তোমাদের জন্য আবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ সপ্তম থেকে একাদশ শতক একে কি আছে, সপ্তম থেকে একাদশ শতকের মধ্যে তো শাসনগুলো, তাম্র শাসনগুলোতে যেসব কৃষি পণ্যের নাম পাওয়া যায় সেগুলোর মধ্যে ছিল এই আম, জাম, কাঁঠাল, কলা, সরি কাঁঠাল নাই, আম না, জামও নাই, আম, কলা, খেজুর, তুলা। তারপরে আবার কি দেখো, এখানে আবার কি বলছে, তুলা ছিল, তুলা ছিল বাংলার একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। তুলা কি ছিল, বাংলার অন্যতম প্রধান অর্থকরী ফসল। আবার তুলা থেকে প্রধানত সুতা উৎপাদন করে বস্ত্র বুনন করা হতো। তুলা থেকে কি করা হতো, সুতা উৎপাদন করে বস্ত্র বুনন করা হতো। তুলা থেকেই তো সুতা হয়, আর সুতা থেকে বস্ত্র হয়, এটা আমরা সকলেই জানি। তারপর আবার কি বলছে দেখো, শুধু কৃষি পণ্যের নাম নয়, কৃষি জমির ধরন, পরিমাপ পদ্ধতি ও মূল্য সম্পর্কে তথ্য পাওয়া যায় তাম্রশাসনগুলোতে। বন বা জঙ্গল কেটে নতুন গ্রাম প্রতিষ্ঠা এবং চাষের জন্য জমি পুনরুদ্ধারে খবর জানা যায়। তাছাড়া ভূমিদানে এই দলিলগুলো থেকে 4 ধরনের রাজস্বের কথাও জানা যায়। এগুলো কি হচ্ছে, কয় ধরনের রাজস্বের কথা জানা যায়। তাছাড়া ভূমিদানে এই দলিলগুলো থেকে 4 ধরনের রাজস্বের কথাও জানা যায়। এগুলো হচ্ছে ভাগ, ভোগ, কর এবং হিরণ্য। তারপরে কি আছে দেখো, 13 থেকে 17 শতকের বাংলা অঞ্চলের কৃষি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বিদেশি পর্যটক এবং বণিকদের বিভিন্ন লেখা থেকেও। 14শ শতাব্দীতে ইবনে বতুতা নামক একজন পরিব্রাজক বাংলায় এসেছিলেন। 14শ শতাব্দী থেকে বাংলায় যে পরিব্রাজক এসেছিলেন তার নাম কি, ইবনে বতুতা। কি এসেছিলেন, পরিব্রাজক এসেছিলেন বাংলায়। ইবনে বতুতা ভ্রমণ বৃত্তান্ত বাংলা অঞ্চলের ধান চালের প্রাচুর্যের কথা বলা আছে। অন্যান্য স্থানের তুলনায় এগুলো দামে খুব সস্তা বলে ইবনে বতুতা লিখেছেন। কিন্তু এই সস্তা দাম সত্ত্বেও বাংলা অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ছিল কিনা তা তিনি অবশ্য বলেননি। ধান চালের বাইরে আরো যেসব পণ্যের নাম ইবনে বতুতার লেখা থেকে জানা যায় সেগুলো হচ্ছে কি, মুরগি, পায়রা, ভেড়া, গরু, ঘি, চিনি, তেল, কার্পাস শস্য ইত্যাদি। আবার দেখো, বাংলা অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ উৎপাদনকারী ছিল পাট। কি ছিল, পাট ছিল। বাংলা অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ, এটা কি ছিল, পাট ছিল। বাংলায় পাটের উৎপাদন এবং পাটজাত দ্রব্যের ব্যবহারের কথা জানা যায় 14শ শতকে রচিত বিভিন্ন সাহিত্যকর্ম থেকে। 20শ শতকের মধ্যভাগ অবধি বাংলায় প্রচুর পরিমাণে পাটের চাষ হতো। নদীমাতৃক বাংলায় জলের প্রাচুর্য এবং আর্দ্র জলবায়ু পাটের ব্যাপক উৎপাদনে বিপুলভাবে সহায়তা করেছেন। এই পাটকে বলা হতো একসময় সোনালী আঁশ। পাটকে কিন্তু এখনো সোনালী আঁশই বলা হয়। বাংলাদেশের অভ্যুদয় ইতিহাসের সঙ্গেও এই সোনালী আঁশ নানা কারণে নানাভাবে জড়িত হয়ে আছে, যা পরবর্তী শ্রেণীতে বিস্তারিত পাবে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমাদের আজকে থাক। এখানে নিচে লেখা আছে প্রাচীনকাল থেকে কৃষি এবং পশু পাখি পালন, যেমন এখনো মানুষের মুখে কি প্রচার আছে, মাছে ভাতে বাঙালি, এটি প্রবাদ মানুষের মুখে এখনো ঘুরে ফিরে বেড়ায়। তোমাদের এই বিষয়ে যদি বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাল্লাহ সামনে আরো নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব, এবং আমি এই যে তোমার কত পেজ থেকে, 49 পেজ থেকে, তোমার কত পেজ, 49 পেজ থেকে 53 পেজ পর্যন্ত যে পড়ালাম, এর আমি একটা কোশ্চেন প্যাটার্ন তোমাদের কাছে দিয়ে দিব, একটা সংক্ষিপ্ত প্রশ্নের মতো, তোমরা সেটাকে বাসায় বসে সলভ করবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ।